হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা মানুষের খাদ্য এই চ্যাপ্টার থেকে এবং তাপ থেকে অনেক কোশ্চেন কিন্তু সলভ করে নিয়েছি। এবার আমরা যে চ্যাপ্টার থেকে কোশ্চেন সলভ করব সেটি হচ্ছে কি পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটি থেকে। তাহলে চলো জেনে নেওয়া যাক আমাদের এই কোশ্চেনগুলো। আর তোমাদেরকে বলে রাখি, আগের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে পরিবেশ ও বিজ্ঞানে, সেই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর তাছাড়া ক্লাস 7-এর যে ম্যাথের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো অনেক বেশি করে শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের প্রথম কোশ্চেন আমরা দেখে নিই। দেখো, বলা হয়েছে পরমাণুবাদ প্রকাশ করেন কোন বিজ্ঞানী? তো বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুবাদ প্রকাশ করেন। তারপর 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পরমাণুর নিস্তড়িত কণার নাম কি? তো পরমাণুর নিস্তড়িত কণার নাম হচ্ছে নিউট্রন। তারপর দেখো বলা হয়েছে 3 নম্বর প্রশ্নে ধনাত্মক তড়িৎ আধানযুক্ত বা ধনাত্মক চার্জযুক্ত কণাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় হচ্ছে প্রোটন। তারপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরমাণুর সবচেয়ে ভারী কণার নাম কি? তো পরমাণুর সবচেয়ে ভারী কণার নাম হচ্ছে নিউট্রন। তারপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো পরমাণুর নিউক্লিয়াস কোন চার্জযুক্ত হয়? তো পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে কিন্তু ধনাত্মক চার্জযুক্ত হয়ে থাকে। তারপর নেক্সট কোশ্চেন 6 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ইলেকট্রন কাকে বলে? তো ধনাত্মক তড়িৎ আধানযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত কণাকে ইলেকট্রন বলা হয়ে থাকে। এরপর আমরা 7 নম্বর কোশ্চেনটি জানবো। দেখো বলা হয়েছে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলতে কি বোঝায়? প্রত্যেক পরমাণুর কেন্দ্রে পরমাণুটির আয়তনের তুলনায় যে অতি ক্ষুদ্র অংশে ধনাত্মক তড়িৎগ্রস্ত অর্থাৎ প্রোটন ও নিস্তড়িত নিউট্রন করা থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র। তাহলে এবার আমরা জেনে নিই যে 8 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? তো তোমরা তো জানোই যে পরমাণু ক্রমাঙ্ক বলতে গেলে আমরা মূলত প্রোটন সংখ্যাকেই বুঝি। তো তাহলে জেনে নিই দেখো উত্তরটা, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। তারপর 9 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝায়? তো ধনাত্মক আয়নকে মানে আধানযুক্ত আয়ন যেটা সেটাকে বলে থাকি আমরা ক্যাটায়ন, আর যখন ঋণাত্মক আধানযুক্ত আয়ন তাকে বলা হয় অ্যানায়ন। উদাহরণ যেমন দেওয়া আছে দেখো লিথিয়াম, সোডিয়াম, এগুলো হচ্ছে আমাদের ক্যাটায়নের মধ্যে পড়ছে, আর অ্যানায়নের মধ্যে ফেরাস, তারপর হচ্ছে ক্লোরিন। তারপর আমরা নেক্সট 10 নম্বর কোশ্চেনটি দেখো জেনে নেব নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কত? তো নিষ্ক্রিয় মৌল তোমরা জানো যে হিলিয়াম, তারপর নিয়ন, আর্গন, তারপরে জেনন, রেডন, ক্রিপ্টন, এই মৌলগুলোর নাম আছে। তো এদের হচ্ছে যোজ্যতা কিন্তু 0 হয়। তারপর আমরা জেনে নেব 11 নম্বর প্রশ্ন। দেখো বলা হচ্ছে ভর সংখ্যা কাকে বলে? তো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের যে মোট সংখ্যা সেটাকে বলে থাকি আমরা ওই মৌলের ভর সংখ্যা। তাহলে আমরা এটা বলতে পারি শর্টকাটে যে ভর সংখ্যা মানে কি দাঁড়াচ্ছে, প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যাকে বোঝানো হচ্ছে। তারপর আমরা দেখব চলো 12 নম্বর কোশ্চেনটি। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে একটা অঙ্ক। তো চলো দেখি, এখানটাতে বলা হয়েছে দেখো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 19, ঠিক আছে, এবং পরমাণুতে উপস্থিত নিউট্রনের সংখ্যা 20 হলে মৌলটির পরমাণুর ভর সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ কি, মৌলের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা আমরা কি জানি যে পরমাণু ক্রমাঙ্ক যা হবে প্রোটন সংখ্যা কিন্তু তাই হবে, অর্থাৎ প্রোটন সংখ্যাই মূলত পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক ক্রমাঙ্ককে নির্দেশ করছে। তাহলে যেহেতু এখানে পরমাণু ক্রমাঙ্ক 19 বলা হয়েছে তাহলে প্রোটন সংখ্যা কত হয়ে যাবে? 19। আমরা তো একটা পেয়ে গেলাম। আর একটা দেখো বলা হয়েছে যে নিউট্রন সংখ্যা হচ্ছে 20। তাহলে দেখো যেহেতু ভর সংখ্যা সমান আমরা প্রত্যেকেই কিন্তু জানি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা উভয়ের সমষ্টিকে বোঝানো হয়। তাহলে প্রোটন সংখ্যা যেহেতু 19 এবং নিউট্রন সংখ্যা 20 বলে দেওয়া হয়েছে প্রশ্নে, তাহলে আমরা কি বের করতে পারি? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত হয়ে যাচ্ছে? 39। নেক্সট আমরা এবার 13 নম্বর কোশ্চেনটা দেখব। চলো বলা হয়েছে দেখো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15।
আর ভর সংখ্যা বলে দেওয়া হয়েছে 31। তাহলে পরমাণুতে উপস্থিত প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এবার আগের কোশ্চেনের মতোই, যেহেতু দেখো পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যাকে বোঝানো হয়, তাহলে সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি, যে প্রোটন সংখ্যা হচ্ছে 15। এবার দেখো কোশ্চেনে আর একটা জিনিস বলা আছে ভর সংখ্যা। তাছাড়াও আমরা আর একটা জিনিস এখানটাতে পেয়ে যাব, যেটা হচ্ছে, যেহেতু তোমরা জানো যে সাধারণ অবস্থায় সমস্ত মৌলের পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান হয়, তাই এখানে প্রোটন সংখ্যা যেহেতু 15, ইলেকট্রন সংখ্যাও কত হয়ে যাবে, 15। তাই ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা যেহেতু, তাই সেখান থেকে আমরা দেখো কোশ্চেনটিতে বের করে নিয়েছি যে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে কত, 16। এরপর আমরা 14 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হয়েছে যোজ্যতা কাকে বলে। তো কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠনের যে ক্ষমতা, তাকে আমরা বলে থাকি যোজ্যতা। তারপর আমরা 15 নম্বর কোশ্চেনটি দেখব। দেখো বলা হয়েছে শূন্যযোজী মৌল কাদের বলা হয় এবং কেন বলা হয়। তো নিষ্ক্রিয় গ্যাসগুলিকে মূলত শূন্যযোজী মৌল বলা হয়ে থাকে। এর অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না, তাই এদেরকে শূন্যযোজী মৌল বলে থাকি আমরা। আর নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এর উদাহরণ, যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, এগুলো অনেক উদাহরণ রয়েছে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। এবার আমাদের লাস্ট কোশ্চেন দেখো বলা হয়েছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে। যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাদেরকে আমরা মূলত বিক্রিয়ক বলে থাকি। তাহলে বিক্রিয়াজাত পদার্থ কোনটি, সেটা এবার আমরা জেনে নেব। না, তো রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন ধর্মবিশিষ্ট পদার্থ বা পদার্থগুলিকে আমরা মূলত বিক্রিয়াজাত পদার্থ বলে থাকি। তারপর দেখো একটা নিচে উদাহরণ দেওয়া হয়েছে, তো কোনগুলো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সেটি দেখিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এখানেই 16টি প্রশ্ন শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিও, লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিও সিরিজটি কেমন লাগছে। তাহলে আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।